প্রতিদিন সকালটা কিন্তু অনেক বেশি তাড়াহুড়া আর অনেক বেশি প্রেশার নিয়ে আমার সকালটা শুরু হয়। কারণ সকালবেলা মেয়ের মাদ্রাসা আছে, সেই সাথে রোজার বাবার অফিস, সব কিছু মিলিয়ে দেখা গেছে সকালবেলা নাস্তা তৈরির একটা ঝামেলা। তবে আজকে কিন্তু শুধু রুটি বানিয়েছি, আর কোনো ঝামেলা করিনি। রুটি বানিয়ে মেয়েকে হচ্ছে একটা ডিম ভাজি করে খাইয়ে দিয়েছি, আর রোজার বাবা হচ্ছে সকালের নাস্তাটা করেনি। সাথে কিন্তু আমিও কোনো নাস্তা করিনি, কারণ রোজার বাবা রোজাকে মাদ্রাসাতে দিয়ে বাজারে যাবে। বাজার থেকে বেশ কিছু টুকটাক সবজি বাজার করতে হবে, তো সেগুলো নিয়ে আসবে। তারপরে মূলত দুপুরে রান্নাটা করব। আর সকালবেলা যে রুটির সাথে কোনো একটা ভাজি বা কোনো কিছু করব, এরকম কোনো সবজি আসলে বাসায় নেই। তো এই কারণেই নাস্তাটা করা হয়নি, কারণ ডিম ভাজি দিয়ে একদম শুকনা হয়ে যায়। তো ডিম ভাজি দিয়ে রুটি খেতে আমারও ভালো লাগে না, সেই সাথে রোজার বাবারও কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। কোনো না কোনো একটা ভাজি বা তরকারি থাকলে তার সাথে ডিম ভাজি করে কিন্তু খাওয়া যায়, তবে শুধু ডিম ভাজি দিয়ে খেতে একদমই ভালো লাগে না, বা ডিম পোচ দিয়েও খেতে ভালো লাগে না। আর বাসায় কোনো সবজি তো নেই, সেই সাথে আলুটাও নেই যে আলুটা ভাজি করব। তো এই সব বাজার করতেই হচ্ছে রোজার বাবা বাজারে গিয়েছে, কারণ রোজার বাবার অফিসে কাজের প্রেশার ছিল বেশ কয়েকদিন। এই কারণে সবজি বাজারটা করার আসলে কোনো সুযোগ পাইনি। তো আজকে হচ্ছে সকালে শুধু রুটি বানিয়েছি, আর দুপুরের জন্য কোনো রান্নাটাও করা হয়নি, সেগুলোও হচ্ছে পরে করে নিব। আর যেহেতু বাজার করে নিয়ে আসবে, এরপর ভাজি করব, তারপরে নাস্তা করব, অনেক লেট হয়ে যাবে। সে কারণে রোজার বাবা কিন্তু আসার সময় হোটেল থেকে দেখা গেছে ডাল ভুনাটা নিয়ে আসবে, যাতে করে বাসার রুটি দিয়ে আমরা নাস্তাটা করে নিতে পারি। আমাকে হচ্ছে আবার বাজার সব কিছু গুছিয়ে রান্নাটা আবার 10টা কি 10:30টার মধ্যে শেষ করতে হবে, কারণ রোজাকে আবার টিফিন খাওয়াতে যেতে হবে 10:30টার সময়। টিফিন খাইয়ে একদম ছুটির টাইমে ওকে নিয়ে আসবো 11:30টার পর, মানে 11:40-45-এর দিকে ওর ছুটি হয়, সেই সময় ওকে নিয়ে বাসায় আসবো। তো সেই কারণে কিন্তু খুব একটা প্রেশারে ছিলাম। তো রোজাকে আর রোজার বাবাকে হচ্ছে মানে বাসা থেকে বিদায় দিয়ে আমি খুব ঝটপট করে ঘর গুছানোর কাজটা করে নিচ্ছিলাম, কারণ ঘরটা গুছানো হয়ে গেলে বাজার করে নিয়ে আসলে নাস্তাটা করে রান্নাটা বসিয়ে দিতে পারবো, আর রান্নাটা শেষ হয়ে গেলে আমি রোজার টিফিনটা নিয়ে চলে যেতে পারবো। আর যদি আমি ঘরটা না গুছিয়ে রাখতে পারি, দেখা গেছে ঘরটা এলোমেলো থাকবে, আর সেই অবস্থায় রান্নাতে আমি খুব বেশি মনোযোগ দিতে পারবো না। আর রান্না আর হচ্ছে ঘর গোছানো একসাথে তো আর এই অল্প সময়ের মধ্যে সব কিছু করা সম্ভব না, কারণ রোজার হচ্ছে 8টায় ক্লাস। তো 8টার সময় চলে গিয়েছে, এরপর বাজার করে নিয়ে আসবে, আমি রান্না বাড়া করবো, নাস্তা করব, এগুলো আবার 10:30টার মধ্যে শেষ করা কিন্তু অনেক মানে প্রেশার হয়ে যাবে। তো আমি প্রথমে বেডরুমটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে বেডরুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন ডাইনিংটা গুছিয়ে ডাইনিংটাও ঝাড়ু দিব। তারপরে হচ্ছে আমি আবার রোজার রুম আর হচ্ছে ড্রয়িং রুমটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিব, কারণ আজকে হচ্ছে সব একবারে গুছিয়ে একবারে ঝাড়ুটা দেওয়ার আর টাইম পাচ্ছি না, মানে আলাদা আলাদা করে গুছাচ্ছি আর আলাদা আলাদা করে ঝাড়ুটা দিচ্ছি। তো এর মধ্যে ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু গুছানো শেষ হতে হতে রোজার বাবাও চলে এসেছে। এই যে এখানে আলু নিয়ে এসেছে, বেগুন, তারপর হচ্ছে পেঁপে, আর এখানে হচ্ছে নুডলস নিয়ে এসেছিল, মুসুরের ডাল নিয়ে এসেছিল, তারপর হচ্ছে মুগের ডাল, আর হচ্ছে আমি মাসকলাইয়ের ডাল নিয়ে আসতে বলেছিলাম। অনেক বছর হয়ে গেছে মাসকলাইয়ের ডাল খাওয়া হয় না, তো সে কারণে রোজার বাবাকে বলেছিলাম এই ডালটা নিয়ে আসতে। তো আজকে নিয়ে এসেছে, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় রান্না করব। সাথে হচ্ছে লবঙ্গ শেষ হয়ে গিয়েছিল, সেটাও নিয়ে এসেছে। এখন হচ্ছে আমি ডাল ভুনাগুলো একদম প্লেটে সার্ভ করে নিব, এরপর হচ্ছে খাবারটা খেতে বসবো। আসলে সুস্থ অবস্থায় কাজের প্রেশার অনেক বেশি নিলেও কোনো প্রবলেম হয় না, তবে এই সময় লং টাইম দাঁড়িয়ে বা হাঁটাহাঁটি করে কাজ করতে আমার একটু কষ্ট হয়। তারপরেও সব দিন তো আসলে সংসারের কাজ সমান যায় না। যেমন আমি সকালবেলাতে সব কিছু সেরে ফেলতে পারলে কিন্তু আমি দেখা গেছে রোজা মাদ্রাসাতে যাওয়ার পর একটু রেস্ট করে আবার একটু কাজ করে আমি রোজাকে টিফিন খাওয়াতে যেতে পারি। তবে আজকে কিন্তু সেই সকাল থেকে শুরু করেছি কাজ, মানে একদম রোজার মাদ্রাসাতে গিয়েছি, সেখানে গিয়ে তো আসলে আমাদের মাদের মানে বসার কোনো স্কোপ নেই, সেখানে গিয়ে রোজাকে খাইয়ে দিতে হয়, তারপর আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর ছুটি হলে ওকে নিয়ে আবার 6তলা সিঁড়ি আপডাউন করে বাসায় ব্যাক করে দেখা গেছে আমি সাথে সাথে রোজাকে গোসলে ঢুকিয়ে ফেলি, ওকে গোসল করিয়ে দিয়ে কাপড় চোপড় ধোয়ার থাকলে ধুয়ে আমি নিজেও গোসল করে ফেলি। মানে এই সব কিছু করতে করতে 12:30 বেজে যায়। দেখা গেছে 12:30 পর্যন্ত কিন্তু আর কোনো বসার স্কোপ নেই। এরপরে তো দুপুরের নামাজ, আবার 1টা বাজার সঙ্গে সঙ্গে রোজার বাবা চলে আসবে, তো তখন লাঞ্চ করার একটা ব্যাপার থাকে।
তো সব কিছু মিলিয়ে মানে রেস্ট করতে করতে 1:30টা মতো বেজে যায় একদম বেডে যেতে যেতে, যেহেতু রোজার বাবা একদম ঘড়ির টাইম ধরে বাসায় আসে 1টায়, তো সে কারণে আমাদের লাঞ্চ কিন্তু 1:30টার মধ্যে হয়ে যায়। তো লাঞ্চটা হয়ে গেলে আমরা দেখা গেছে 1:30টার দিকে বেডে যেতে পারি, একটু রেস্ট করি বা শুয়ে থাকি, মানে যেটাই করি না কেন করতে পারি। আমি চেষ্টা করি প্রায় দিনই বিকালবেলা একটু ঘুমানোর জন্য, কারণ সারাদিন অনেক বেশি পরিশ্রম হয়ে যায়, তো বিকালে একটু ঘুমালে ভালো লাগে। তবে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে বিকালে ঘুমালে দেখা গেছে রাতের বেলা ঘুমটা একদমই হতে চায় না, সারা রাত খুব বেশি অস্থিরতার মধ্যে দিয়ে কাটে। এখন যদিও কোনো রাত্রেই ওরকম ভালো ঘুম হয় না, তবে দিনের বেলাতেও ঘুমালে সেই রাতে দেখা গেছে আরও বেশি ঘুম হতে চায় না, মানে সব কিছু মিলিয়েই একটা প্রবলেম। দিনের বেলা না ঘুমালেও দেখা গেছে অনেক বেশি ক্লান্ত অনুভব হয়। তো সব কিছু মিলিয়েই দিনগুলো যাচ্ছে আসলে, তারপরও যেমনই যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি সকালে নাস্তাটা করার পর বেশ কিছু থালা বাসন হয়ে গিয়েছিল, সেগুলো ক্লিন করে নিলাম। আর মাছটা তো ভিজিয়ে দিয়েছি, এখনও ভালো করে ভিজে নিই। তো আমি হচ্ছে এখন সবজিগুলো কাটাকাটি করে একদম সব কিছু রেডি করে নিব। সব কিছু রেডি করতে করতে মাছটা ভিজে যাবে। আর আজকে হচ্ছে আমি শিং মাছ ভিজিয়েছি। তো শিং মাছটাও কিন্তু খুব ভালো করে ঘষে একদম মানে সাদা করতে হবে, তারপর হচ্ছে কেটে নিতে হবে। আর প্রত্যেকটা মাছের ভিতরে এত বেশি পরিমাণে ডিম আছে, তো আমি ডিমগুলো আলাদা করে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে আবার পরে একদিন আলু ভাজি করব। তো আজকে আর করব না, কারণ আজকে হচ্ছে আলু দিয়ে শিং মাছের একটা ঝোল করব, বেগুন ভাজি করব, সেই সাথে হচ্ছে মসুরের ডাল রান্না করব। তো এই সিম্পল রান্না বাড়াই থাকবে আজকের জন্য। আসলে আমরা বাসায় যেহেতু মানুষ 2 জন, আমাদের আসলে এত বেশি রান্না বাড়ার প্রয়োজনও হয় না, অল্প বিস্তর রান্না করে নিলেই কিন্তু হয়ে যায় আমাদের। তো এখানে প্রথমেই হচ্ছে আমি ভাত আর হচ্ছে ডালটা সিদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছিলাম চুলাতে। ভাতটা হয়ে গেছে আর ডালও ফুটে গিয়েছে, ডালের মধ্যে যা যা মশলা দিয়ে আমি কিন্তু ডালটা রান্না করে নিচ্ছি। আর ভাত যেহেতু হয়ে গেছে, চুলা একটা খালি আছে, সেখানে এখন বেগুন ভাজিটা বসিয়ে দিব। আর এরপরে হচ্ছে ডালটা বাগার দিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিব, তাহলেই কিন্তু আমার রান্না বাড়া হয়ে যাবে। আর রান্না কিন্তু শেষের দিকে গিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তবে একদম মানে রান্নাটা শেষ করে যেতে পারিনি। তবে আপনাদের ভাইয়া এই টাইমটাতে আবার বাসায় ছিল, বাসায় থাকার কারণে আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম রান্নাটা দেখে নামানোর জন্য। আপনাদের ভাইয়া যদিও আমাকে বলেছিল যে তরকারিটা রান্না করতে হবে না, তুমি চলে যাও, আমি রান্না করে রাখবো। তবে ভাবলাম আমি যেহেতু গরমের মধ্যে রান্নাঘরে এসে রান্না বাড়া করছি, তো এর মধ্যে আর তাকে ঢোকানোর কি দরকার, আমি রান্নাটা বসিয়ে দিয়ে গেলে দেখা গেছে সে হচ্ছে পরবর্তীতে নামিয়ে নিতে পারবে। তরকারিটা দেখে নামিয়ে নিতে কিন্তু আর এত বেশি কষ্ট হবে না। তো সে কারণেই হচ্ছে আমি যত দূর মানে করে রেখে তারপরে হচ্ছে যাব। আর আজকে হচ্ছে আমি ডক্টরের চেক আপেও যাবো বিকালবেলাতে। আমার ডক্টরটা সকালেও বসে বিকালেও বসে, তবে বিকালবেলা গেলে কি একটু সিরিয়াল ভিড় এগুলো কম থাকে, সুবিধা হয় আর কি। তো সে কারণে আমি বিকালবেলাতেই যাব। ডক্টর আমাকে আগের মাসে বলেছিল আমি যেন এই মাসে যাওয়ার সময় কিছু টেস্ট আছে এগুলো করিয়ে তারপর নিয়ে যাই, সে কারণে আমি ফার্স্টে গিয়ে হচ্ছে পরীক্ষাগুলো করব। তো রিপোর্টগুলো বের হওয়ার পর ডক্টর দেখিয়ে তারপর বাসায় আসব। তো বাসায় আসতে আসতে বেশ অনেকটা রাত হয়ে যাবে, কারণ আমি বাসা থেকে যাবই হচ্ছে 5টার দিকে, আর বাসায় আসতে আসতে 7:30 8টা কি 8:30 এরকম বাজবে। তো আমি কিন্তু তরকারিটা রান্না করার জন্য খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, এরপর মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আলু দিয়ে দিলাম। আর এই অবস্থাতে আমি বেশ অনেকটা সময় নিয়ে অফ ক্যামেরাতে কষিয়ে নিব। এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিব, পানি দিয়ে যখন কষিয়ে নিতে নিতে আলুটা সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু ঝোলের জন্য পানি অ্যাড করে তারপরে হচ্ছে রান্নাটা হয়ে গেলে নামিয়ে নিব আর কি। তো এই যে আমি যে কষানোর জন্য পানিটা দিলাম, পানিটা দিয়ে আমি হচ্ছে ঝটপট রেডি হয়ে চলে যাব। আর এর মধ্যে কিন্তু রোজার জন্য টিফিনটাও আমি রেডি করে ফেলেছিলাম। আর এই যে এখন যে ক্লিপটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকালবেলাতে আমি আর রোজা হচ্ছে রেডি হচ্ছি। তো রেডি হয়ে নিচে নামবো, নিচে নামার পরই আপনাদের ভাইয়া কিন্তু আসবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে ডক্টরের কাছে আর কি। এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রোজার এই ড্রেসটা আমি নিজের হাতে বানিয়েছি। তো আজকে হচ্ছে বাইরে যাওয়ার সময় এই ড্রেসটাই পরিয়ে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে গরম, আর গরমের মধ্যে বাচ্চারা কিন্তু সুতি ড্রেসগুলোই মানে পরতে বেশি কমফোর্ট ফিল করে। তো আমি বেশিরভাগ সময় রোজাকে এদিক সেদিক যাওয়ার সময় সুতি ড্রেসগুলোই বেশি পরাই, আপনারা খেয়াল করে দেখবেন। খুব কম সময়ের জন্যই আমি হচ্ছে জর্জেটের বা একটু ভারী টাইপের ড্রেস পরাই। তো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম এই ড্রেসটা পরার পর রোজাকে কেমন লাগে, তো সে কারণে আজকে কিন্তু ভিডিও শেষে সেটাও শেয়ার করেছি।
তো আপনারা সবাই কমেন্টে জানাবেন যে ড্রেসটা পরে রোজাকে আসলে কেমন লাগছে। আমার কাছে তো ভীষণ রকমের ভালো লেগেছে, সেই সাথে ওর বাবাও অনেক বেশি পছন্দ করেছে, কারণ আমি বেশিরভাগ সময় ড্রেস ডিজাইন করার পর সুতার কাজ করি। তো এই ড্রেসটাই শুধুমাত্র সুতার কাজ করা ছাড়া আমি ডিজাইন করেছি। আর ডিজাইন করার পর দেখলাম যে সুতার কাজ ছাড়াও যদি এরকমভাবে ড্রেসগুলো ডিজাইন করা হয়, মাশাআল্লাহ বেশ ভালো লাগে। আর দেখে মনে হয় না যে বাসায় তৈরি করা আর কি। জানি না আমার ভিডিওটা জুড়ে এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন, তবে যে আপুরা আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন ভিডিওটিতে একটি লাইক দেননি, আপুদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর রোজা তো বরাবরই আসলে ক্যামেরার সামনে এত বেশি আসতে চায় না, জোর করে ভিডিও শ্যুট করতে হয় আর কি। তো আজকেও সেরকমভাবেই করেছি। তো আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।